চার সংসদ সদস্যের শপথকে দল ও তারেক রহমানের সিদ্ধান্ত বলল, নিজে কেন শপথ নেননি বা কবে নেবেন তা খোলাসা করেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদার মুক্তি, পুনরায় নির্বাচন সহ বিভিন্ন দাবি আদায় করতেই সংসদে যাওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব। দলের চার সংসদ সদস্যের শপথের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য। তবে শপথ নেননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে এ নিয়ে সংবাদ সম্মেলন রাখেন বিএনপির মহাসচিব। লিখিত বক্তব্যে তুলে ধরেন শপথ নেওয়ার কারণ। জাতীয় রাজনীতির এই সংকটময় জটিল প্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে আমাদের দল সংসদে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জানান, সংসদে গিয়ে পুনর্নির্বাচনের দাবি তোলা হবে। আমরা বরাবরের মতোই দাবি করছি, দল নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জনগণের সংসদ নির্বাচন করাই এই সংকট সমাধানের একমাত্র পথ। এইটুকুই কেবল আজ গণতান্ত্রিক অধিকার চর্চার ন্যূনতম সুযোগ হিসেবে বিরোধী জনমতের কাছে জন্য অবশিষ্ট আছে। কিন্তু চারজনের সঙ্গে তিনি কেন শপথ নেননি বা কবে নেবেন এ নিয়ে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেননি। অপেক্ষা করুন, জানতে পারবেন। এর আগে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু দাবি করেন, দলীয় সিদ্ধান্তে শপথ কিনা তা জানা নেই। সিদ্ধান্ত তো এখন তারেক রহমান সাহেব দলের চেয়ারপারসনের কাছে তো ওনার কাছে তো ক্ষমতা আছে, দেওয়া আছে, সুতরাং সেটা হয়েছে কিনা আমি জানি না, এই মুহূর্তে আমার জানা নেই। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। শপথ নিয়ে জাতীয় সংলাপের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই শপথ নিয়েছেন তারা। এ নিয়ে ঐক্যফ্রন্টের 8 জনের মধ্যে 7 জনই সংসদে গেলেন। দলের সিদ্ধান্তে শপথের কথা জানালেও মির্জা ফখরুল কেন তাদের সঙ্গে শপথ নেননি সে বিষয়ে কিছু পরিষ্কার করে জানাননি। গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান আর বিএনপির জাহিদুর রহমানের শপথের পর গেল কয়েকদিন বিএনপির 4 জন শপথ নেয়ার ব্যাপারে বেশ সরব ছিলেন। সোমবার ছিল শপথ নেয়ার শেষ দিন। দিনভর আলোচনায় ছিল তাদের শপথ নেয়ার বিষয়টি, কিন্তু কেউই শপথ কখন হবে তা জানাতে রাজি হননি। বিকেল 5:15টায় হঠাৎ একসঙ্গে হাজির হন চাঁপাইনবাবগঞ্জ 2-এর আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3-এর হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া 2-এর উকিল আব্দুস সাত্তার এবং বগুড়া 4 আসনের মোহাম্মদ মোশাররফ হোসেন। স্পিকারের কাছে শপথ নেয়ার পর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, ব্যাখ্যা করেন শপথ নেয়ার কারণ, পাশাপাশি তুলে ধরেন বিভিন্ন দাবি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমেই, তার সিদ্ধান্ত ক্রমেই আমরা আজকে জাতীয় সংসদে যোগদান করেছি। মহাসচিবের বিষয়টা আমি এখানে অবহিত নই, মহাসচিবের ব্যাপারে উনি ওনার ব্যাখ্যা দিবেন। এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের সংসদের মুখপাত্র হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের উপর কোনো দলীয় চাপ নাই, আমরা এলাকার জনগণের সাথে, এলাকার উন্নয়নের সাথে আমরা এসেছি। আমরা এলাকায় কাজ করতে চাই, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং আমরা চাই পুনর্নির্বাচন দিয়ে অবশ্যই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এটা আমাদের আহ্বান। এর আগে শপথ নেয় জাহিদুর রহমানকে বহিষ্কারও করা হয়। এখন দলের সিদ্ধান্তে আরও 4 জন শপথ নেয় জাহিদুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শপথ নিয়েই সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। এ সময় দলমত নির্বিশেষে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে কাজ করার ব্যাপারে প্রত্যয়ের কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত দলটির সংসদ সদস্য হারুনুর রশিদ। নুসরাত হত্যাকারীদের উপযুক্ত সাজাও চেয়েছেন তিনি। এছাড়া উচ্চ আদালত স্বাধীনভাবে কাজ করলে বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সময়ের ব্যাপার মাত্র বলেও মন্তব্য করেন তিনি। এই 90 দিনের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে আজকে এই সংসদে প্রবেশ করার জন্য আমাকে ব্যক্তিগতভাবে এবং আমার সঙ্গে যারা আমার সহকর্মীরা এসেছেন, এটার জন্য আমাকে দলকে সম্মত করাতে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। মাননীয় সংসদ নেতা, আপনার প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব, উচ্চ আদালতকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন, আপনার যারা এখানে নিয়োজিত অ্যাটর্নি জেনারেল সরকারি কর্মকর্তা রয়েছে, তারা যদি সত্যিকার অর্থে বাধা প্রদান না করে, আমি বিশ্বাস করি উনি কালকেই জামিন পাবেন। এদেশে গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এখানে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি এইভাবে দেশ সত্যিকার অর্থে শান্তি ফিরে আসবে না। আমরাকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে।
বিএনপির 4 নেতা সংসদ সদস্য হিসাবে শপথ নেয় চাঁপাইনবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। তবে শপথ নেয় তাদের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ। বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত হারুনুর রশিদ ও চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের মোহাম্মদ আমিনুল ইসলামের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আনন্দ মিছিল বের করে স্থানীয় নেতাকর্মীদের একাংশ। এ সময় একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান তারা। দলীয় সিদ্ধান্ত যেটা হবে সেখানে সেটাই যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে আশা যে আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আমাদের এমপি সাহেব পূরণ করবে বলে আমরা মনে করি। একই চিত্র দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তারের এলাকাতেও। যে একজন এমপি আইছে, রাস্তাঘাটের কাজ হবে, স্কুল মাদ্রাসা কলেজ এগুলির কাজ হবে। এদিকে শপথ নেয় তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। বগুড়া 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন শপথ নেয় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত আমরা মনে করি কঠোর হওয়া উচিত। দল সিদ্ধান্ত নেবে এটা আমাদের বিশ্বাস। খুবই কষ্টদায়ক এই ব্যাপারটা আমাদের জন্য। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক। কেন্দ্রীয় কমিটির কড়া নির্দেশনায় বগুড়া জেলা বিএনপির বর্তমান কমিটি বাতিল করে 45 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুপুরে বগুড়ার নবাববাড়ি রোডে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা কমিটির বর্তমান সভাপতি সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চানকে যুগ্ম আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে জেলার 2 নেতার সদস্যপদ সাময়িকভাবে স্থগিতের চিঠিও দেওয়া হয়েছে। এর আগে 25 এপ্রিল বগুড়া জেলা বিএনপির কমিটি বাতিল করে 2 সপ্তাহের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেয় বিএনপির কেন্দ্রীয় কমিটি। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে সন্দেহভাজন 2 জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক, কেয়ারটেকার, তার স্ত্রী ও পাশের মসজিদের ইমামকে আটক করা হয়েছে। র্যাব জানিয়েছে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মোহাম্মদপুরের বসিলার টিনশেড বাসাটির পাশেই একটি খাল। স্থানীয়দের কাছে অনেকটা নিরিবিলি বলে পরিচিত জায়গাটি। র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর 3:30টায় বাড়িটি ঘেরাও করা হয়। অভিযান বা ভেতরে ঢুকতে গেলে বাড়ির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শুরু হয়। পরে ভোর 5:30টায় একটি বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। অভিযানের শুরুতেই ভিতর থেকে তারা গুলি বর্ষণ করে এবং পরবর্তীতে র্যাবও গুলি চালায় এবং পরে কয়েকটা বিস্ফোরণ হয়েছে এবং এটা প্রায় 4:30 থেকে 5:45টার দিকে বড় আরেকটি বিস্ফোরণ হয়। কেয়ারটেকার যে আছে, যে এই বাসাটাকে যে ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছিল, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। সকাল 9টায় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযান শুরু করে। জানানো হয় সন্দেহভাজন জঙ্গিদের নিহত হওয়ার কথা। আমরা 3টা পায়ের নমুনা দেখেছি, তাতে করে মনে হচ্ছে যে সম্ভবত 2 জন নিহত হয়েছে, যেহেতু 3টা পায়ের নমুনা দেখা গেছে। এটি একটা সম্পূর্ণভাবে আমাদের প্রেসাইজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অপারেশন। বাংলাদেশে সর্বশেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের দেশের সকল আইন শৃঙ্খলাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাবে। র্যাব ও স্থানীয় লোকজন জানায় টিনশেড বাসার 4টি কক্ষের একটি কক্ষে চলতি মাসের শুরুতে ভাড়া নেওয়া হয়। 2 যুবক ভ্যান চালক পরিচয়ে বাসাটি ভাড়া নেয়। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। শ্রীলঙ্কার নিউজিল্যান্ডে হামলার পর বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদের ঝুঁকি বেড়ে গেল সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমনটি জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেছেন তিনি। নিউজিল্যান্ডের পর উত্তেজিত হয়েছে, আর যখন শ্রীলঙ্কা খুব কাছের দেশ, তখন এরা আরো বেশি উত্তেজিত হয়েছে। ফলে এই প্রভাবগুলো আছে, তারা হামলা করার চেষ্টা দিতে পারে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়ন্ত্রণ আমরা চেষ্টা করে যাচ্ছি। ইমাম সাহেবদের কথাটা খুব গুরুত্বপূর্ণ, তো উনারা যদি এই ব্যাখ্যাগুলো দেন, যাতে দেন, সেই জন্য আমরা বারবার আহ্বান করছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আহ্বান করছেন। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সন্তোষজনক বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। সোমবার ডিবিসি নিউজ কার্যালয় পরিদর্শন করে এই কথা বলেছেন তিনি। এ সময় বাংলাদেশের গণমাধ্যম কিভাবে কাজ করে এবং ব্রিটিশ হাই কমিশন কিভাবে তাদের সহায়তা করতে পারে সেটি জানতে চান রবার্ট ডিকসন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনকে ডিবিসি নিউজে স্বাগত জানান ডিবিসি নিউজের প্রধান সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম। ডিবিসি নিউজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ব্রিটিশ হাই কমিশনার, কথা বলেন সেসব বিভাগের কর্মীদের সাথে। বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেল এবং কর্মীদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন তিনি। বাংলাদেশের গণমাধ্যমকে তার দেশ কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে জানতে চান। এ সময় ডিবিসি নিউজের প্রযুক্তিগত উৎকর্ষের প্রশংসা করেন তিনি। এটা সত্যিই খুব আনন্দের ব্যাপার যে বাংলাদেশে এতগুলো বেসরকারি টিভি চ্যানেল এবং 500 পত্রিকা রয়েছে। প্রযুক্তিগতভাবেও এই টেলিভিশনগুলো যথেষ্ট ভালো। এখানে যেভাবে কয়েকটি ধাপে সংবাদ পরিবেশনের কাজ হয় সেটি সত্যিই বিশ্বমানের। ডিবিসি নিউজ কার্যালয় দেখে আমি মুগ্ধ। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও সন্তোষ প্রকাশ করেন রবার্ট ডিকসন। এখানে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে বলেই আমি মনে করি। মাঝে মধ্যে আমাদের গণমাধ্যমের বন্ধুরা নানা ধরনের চাপের সম্মুখীন হয় বলে জেনেছি। গণমাধ্যম গণতন্ত্রের সাথে জড়িত। শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। রবার্ট ডিকসনের সাথে ছিলেন ব্রিটিশ হাই কমিশনের প্রেস অ্যান্ড কমিউনিকেশন প্রধান নিসার হোসেন, পলিটিক্যাল অ্যানালিস্ট এজাজুর রহমান এবং ফরেন অ্যান্ড কমনওয়েলথের বাংলাদেশ ডেস্ক অফিসার ড্যান পাশা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নদী দখল উচ্ছেদ অভিযানে 3 মাস সফল ছিল বলে দাবি বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালতের। আর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নৌপথ সচল করার কাজ সুচারুরূপে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। বিআইডব্লিউটি এর নদীর অবৈধ দখল উচ্ছেদ অভিযানের 3য় মাসের পূর্ণ হলো সোমবার। এদিন সকালে উত্তরখানের তুরাগ নদ থেকে অভিযান শুরু করে অভিযানের শেষ হয় নারায়ণগঞ্জ অংশের বালু নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে। অন্যান্য দিনের মতো খুব বেশি স্থাপনা ভাঙা না পড়লেও ভাঙা হয় বেশ কিছু আধা পাকা ভবন সহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। নদী আমরা একটু আর কি বেশি জায়গা ছিল, এখন একটু ভরাট হয়েছে। নদী তীরের অবৈধ স্থাপনা অপসারণ শেষ না হলে রমজানেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খিলক্ষেত অংশে রেডিমিক্সের যে একটি প্রতিষ্ঠান এনডি, ওরাও কিছু নদীতে বালি ভরাট করছে। তো তাদের একজনকে আমরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের তার শাস্তি হয়েছে, 50,000 টাকা অর্থদণ্ড হয়েছে। অভিযান সুন্দর পরিণতির মধ্য দিয়ে শেষ হবে বলে আশা করেছে বিআইডব্লিউটিএ। যদিও মাঝে মাঝে প্রতিবন্ধকতা আসছে, তবু আমরা এই বিষয়ে 100% কমিটেড যে আমরা এই কাজটিকে সুচারুভাবে, সুন্দরভাবে, ভালোভাবে শেষ করব। পরিশেষে এটা ঢাকার চারিদিকে ওয়াকওয়ে হবে, বাউন্ডারি ওয়াল হবে এবং এটা সুরক্ষার জন্য যত রকমের পদক্ষেপ আছে আমরা সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। বুড়িগঙ্গা তুরাগের পর বালু নদীর আর মাত্র 10 থেকে 12 কিলোমিটার অভিযান শেষ করে দ্রুতই শীতলক্ষ্যায় অভিযান চালাবে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরখানে তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে পুলিশ সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত 3 মাসে তুরাগের উভয় তীরে 3000-এরও বেশি ছোট বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ উত্তরখান থেকে কয়েকটি স্থাপনা এবং ভরাট করা বালু সরানো হয়। উচ্চ আদালতের নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রমজানের সরকারি অফিসের সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। তবে জরুরি পেশায় নিয়োজিতদের অফিসের সময়সূচি এই সময়ের বাইরেও থাকবে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ওয়ার্ল্ড সামিট অব দ্য ইনফরমেশন সোসাইটি 2019 পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়া 14 থেকে 16 ফেব্রুয়ারি ভারতের কেরালায় অনুষ্ঠিত ওপেন গ্রুপের সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল উদ্ভাবিত এই রিক্রুটমেন্ট সিস্টেম এবং জিও ড্যাশ পোর্টাল উদ্যোগ, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অব ডিস্টিংশনে বাংলাদেশের পাওয়া পুরস্কারও তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন সিনিয়র মন্ত্রিপরিষদ সচিব শামসুল আরেফিন।
পবিত্র রমজান মাসে যে অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে, সকাল 9টা থেকে বেলা 3টা 30 ঘটিকা পর্যন্ত, বেলা 1টা 15 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত জোহরে নামাজের বিরতি সহ। যাদের সার্ভিস অতি জরুরি তাদের নিজস্ব বিধিবিধান অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবেন মর্মে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন লাভ করে। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে 410 টন মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। যেসব খেজুর রোজায় নতুন প্যাকেট করে বাজারজাত করার চেষ্টা চলছিল, একই সঙ্গে একটি কোল্ড স্টোরেজকে 50 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জের শাহিন কোল্ড স্টোরেজ, হাজার হাজার বস্তা খেজুর, যা সবই মেয়াদ উত্তীর্ণ, নষ্ট ও পচা। শাহিন কোল্ড স্টোরেজেই পুরাতন প্যাকেট পাল্টে নতুন প্যাকেট করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। পরে একই এলাকার আদর্শ কোল্ড স্টোরেজেও বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ নষ্ট খেজুর পায় ভ্রাম্যমাণ আদালত। 4000-এর উপরে খালি বস্তা কিন্তু আমরা পেয়েছি। এই সমস্ত বস্তাগুলোতে নতুন করে খেজুর ভর্তি করা হচ্ছে এবং যেগুলো এখানে ভর্তি করা হয়েছে সেই খেজুরগুলো কিন্তু আপনার এক্সপায়ার খেজুরগুলো নতুন বস্তায় ভরে বাজারে দেওয়া হচ্ছে। ফলে একজন ভোক্তা বা ক্রেতা কিন্তু সহজে বুঝবেন না যে এটি আসলে নতুন প্যাকেট না পুরাতন প্যাকেট। র্যাবের ভ্রাম্যমাণ আদালত বলছে, ঘুরে ফিরে মুনাফালোভী একটি চক্র রোজাকে সামনে রেখে এই কাজ করছে। একজন মানুষ কতটুকু অনৈতিক হলে পরে এই ধরনের এক্সপায়ার পচা খেজুর বাজারে বিক্রি করতে পারেন, বিশেষ করে রোজাদারদের নিকট এই ধরনের খেজুর পৌঁছে দিতে পারেন। কয়েকজন হাতে গোনা ব্যবসায়ী এই অপরাধগুলি করছেন, তাদেরকে মোটামুটি আমরা প্রায় সকলকে কিন্তু আইনের আওতার মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি বলে আমরা মনে করছি। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে আছি সেখানে। আমরা কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনা আমরা দমন করতে সক্ষম হই, কিন্তু এরপরে বিভিন্ন যেমন শোলাকিয়াতে ঈদের জামাতে হামলা করার চেষ্টা করা হয়। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ, র্যাব এরা দিনরাত পরিশ্রম করে তদন্ত করে বিভিন্ন জায়গায় যখন এই ধরনের ঘটনা এতটুকু আলামত পাওয়া যাচ্ছে সাথে সাথে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই জন্য আমি গোয়েন্দা সংস্থাগুলিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে তথ্যটা দিতে পারে বলেই সঙ্গে সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে। সেজন্য অনেক জানমাল রক্ষা করা সম্ভব হয়েছে। ওই শোলাকিয়াতে যদি একটু তারা কিছু করতে পারতো, আবার সিলেটে এই ঘটনা ঘটালো, আশকোনায় ঘটলো, অনেক জায়গায় তারা চেষ্টা করেছে। কিন্তু আমি বলবো যে আমাদের গোয়েন্দা সংস্থা খুব চমৎকার কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত যখনই তথ্য পাচ্ছে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি। গোয়েন্দা সংস্থার সাথে সাথে আমি আমাদের দেশবাসীকেও বলবো যে কারো কাছে কোনো রকম যদি অস্বাভাবিক কিছু মনে হয় বা কোনো মানুষ সন্দেহ সাথে সাথে যেন তারা এটা আমাদের গোয়েন্দা সংস্থাকে জানায়, যাতে করে এই ধরনের ঘটনা আমরা মোকাবেলা করতে পারি এবং মানুষের জানমাল রক্ষা করতে পারি। মাননীয় স্পিকার, আমি নিজে এ ধরনের সন্ত্রাসী হামলার শিকার, 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ আমরা সকলকে হারালাম। আর আমাদের পরিবার 75-এ 15ই আগস্ট একই দিনে একই সাথে 32 নম্বরে ধানমন্ডি বাড়িতে আক্রমণ, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমার মা, আমার 3 ভাই, আমার একমাত্র চাচা সহ এই পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমার বাবা মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিলকে হত্যা করে, আমাদের একজন পুলিশ অফিসার তাকেও সেখানে নির্মমভাবে হত্যা করে। ঠিক একই সাথে আমার মেজফুল বাড়ি আক্রমণ করে, তার বড় ছেলে শেখ ফজলক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আর সেজফুল বাড়ি আক্রমণ, সেখানে আমার খুব আব্দুল সানিয়া বাদশাহ তাকে হত্যা করে, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র এবং রিন্টু সহ সেখানে অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমার ফুপু গুলিবিদ্ধ অবস্থায় তিনি পঙ্গু হয়েছিলেন। আমার একটা ফুফুতো বোন
সেও গুলিবিদ্ধ অবস্থা, এখনও সে পঙ্গু, আর একজনও গুলিবিদ্ধ অবস্থা ছিল। এইভাবে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটে। আমার ছোট ফুপু বাড়িতে আক্রমণ করে, সেখানে আমার ফুপুকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর তার মেয়ে আমার ভাই জামালের সাথে বিয়ে হয়েছিল প্রতিষ্ঠান বাড়িতেই সে শাহাদাত বরণ করে। এই হত্যার কিন্তু বিচার আমরা পাইনি, আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না, সে বিচার চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যাই হোক, খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। যখন কোনো দেশে খুনিরা পুরস্কৃত হয়, সে দেশে সন্ত্রাস জঙ্গিবাদ যে বৃদ্ধি পাবে, এটা খুব স্বাভাবিক। কেউ যদি খুনিরা গর্ব করে বলে, কে তাদের বিচার করবে? কারণ তারা পুরস্কৃত, বিভিন্ন দূতাবাসে চাকরিরত। 96 সালের 15ই ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে বিএনপি নির্বাচন করে ওই খুনি রশিদকে পার্লামেন্টে সংসদ সদস্য করে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার চেয়ারে বসায়। আমরা এই ধরনের খুনিদেরকে এই ধরনের মদত দিতেও দেখেছি। আর জেনারেল এরশাদ সেই ফারুককে, কর্নেল ফারুক খুনি যার ফাঁসি হয়েছে, সেই ফারুককে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে এবং দল করবার সুযোগ করে দেয়। আর হুদাকে তো সংসদ সদস্য করেছিল খালেদা জিয়া, আবার জেনারেল এরশাদও তাদের মদত দেয়। জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামের হাটহাজারীতে রেল সেতু ভেঙে ফার্নেস অয়েল ভর্তি 3টি ট্যাঙ্কার খালে পড়ে গেছে। দুপুর 3টার দিকে নাজিরহাটমুখী রেল সেতু ভেঙেই ঘটনা ঘটে। প্রতিটি ওয়াগনে 42 টন করে ফার্নেস অয়েল ছিল। এদিকে বিকল্প পথ তৈরি করে আপাতত অন্য ওয়াগনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং লাইনটি সচল করতে 3 দিন সময় লাগবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের রেলওয়ে ম্যানেজার বোরহানউদ্দিন। আর এই ঘটনা তদন্তে রেল মন্ত্রণালয় ও চট্টগ্রাম রেলওয়ে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাঙ্কারটি দেওয়াননগর সেতুতে উঠতে গেলে ওয়াগনগুলো লাইনচ্যুত হয়ে গার্ডার ভেঙে নিচে পড়ে যায়। খালের 1 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে ফার্নেস অয়েল। এই তেল যাতে আর ছড়াতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে অস্থায়ী বাঁধ তৈরি করেছে প্রশাসন। ট্যাঙ্কারটি নগরীর সিজিপি ওয়াই ইয়ার্ড থেকে হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস.এম. ইমামুল হককে 26শে মে পর্যন্ত ছুটি দিয়েছেন রাষ্ট্রপতি। আগামী 26শে মে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই ছুটি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটিতে পাঠানোর বিষয়টি জানানো হয়েছে। ওই আদেশে বলা হয়, 11 এপ্রিল থেকে 26শে মে পর্যন্ত রাষ্ট্রপতি ও আচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ব্যক্তিগত প্রশাসনিক প্রয়োজনে 46 দিনের ছুটি মঞ্জুর করেন। এ সময় তার অনুপস্থিতিতে ট্রেজারার অধ্যাপক এ.কে.এম. মাহবুব হাসান উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। এই খবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে ভিসিকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা 35 দিন আন্দোলন চালিয়ে আসছিলেন। এতে অচল হয়ে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। সারা দেশে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত রোববার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের গরমে সবচেয়ে সমস্যায় পড়েছেন শ্রমজীবী মানুষ। হাসপাতালেও বাড়ছে গরমজনিত বিভিন্ন রোগের সংখ্যা। এই জন্য হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। জেলা আবহাওয়া অফিস বলছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সবকিছু নির্ভর করছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের উপর। এদিকে বাংলাদেশের উপকূল থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী আরও শক্তিশালী হয়ে আগামী 4 মে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আপনার বিকাল 3টায় ছিল আপনার 39.5, তার পরবর্তীতে আরও একটু বেড়ে হয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আগামী 2-1 দিনের মধ্যে এরকম বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, বিশেষ করে সিলেট এবং রংপুর বিভাগ বাদ দিয়ে। ব্যবসা গরমটা থাকবে যতক্ষণ না আপনার ঘূর্ণিঝড়টি আপনার উপকূল অতিক্রম না করছে।
ডিবিসি নিউজের সংবাদ প্রকাশের পর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পেছনে পাখি কলোনির গাছ কাটা বন্ধে নির্দেশ দিয়েছে প্রশাসন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স আলতাফ হোসেন সোমবার টেলিফোনে ডিবিসি নিউজকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন ও জেলা প্রশাসক এস.এম. আব্দুল কাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে সোমবার সকালে গাছ রক্ষার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। পরে তারা সিটি মেয়র ও রাজশাহী জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মেয়র ও জেলা প্রশাসক গাছ কাটা বন্ধের নির্দেশ দেন। এই পর্যন্ত আমি একেবারে সকল প্রকারের গাছ তো কাটা দূরের কথা, গাছের পাতা কাটা পর্যন্ত বন্ধ ঘোষণা করলাম। জেলারে বলছি আগে হলে গাছ কাটা বন্ধ করেন, তারপরে বাকি ব্যবস্থা। সবাই যাতে সন্তুষ্ট হয় এমন কোন পর্যায়ে রেখে তারপর আমরা কাজ করবো, এতে তো আর কোনো আপত্তি থাকবে না তখন। কাঙ্গাল হরিনাথের জেলা থেকে সুষ্ঠু সাংবাদিকতার চর্চা এগিয়ে নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। দুপুরে কুষ্টিয়ার জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে এই জেলা, তাই সুষ্ঠু সাংবাদিকতা চর্চা এই জেলা থেকেই এগিয়ে নিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি ওমর ফারুক চৌধুরী। সেদিন ইটের আঘাতে আহত হয়েছিলাম, আর আজকে 13 বছর পরে এসে এখানে ফুল দিয়ে তারা আমাদেরকে সম্পর্কিত করেছে, উত্তরীয় পরিয়ে দিয়েছে। এই যে পরিবর্তন কুষ্টিয়ার, এটিও আমাদেরকে অত্যন্ত উজ্জীবিত করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন শেখ ফজলে ফাহিম। তিনি 2019-21 মেয়াদে এবিসিসিআই নেতৃত্ব দেবেন। এছাড়া সিনিয়র সহসভাপতির পদে নির্বাচিত হয়েছেন মুনতাকিম আশরাফ। বিকেলে মতিঝিল ফেডারেশন ভবনে এই ফলাফল ঘোষণা পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রত্যেকটি পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ ফলাফল ঘোষণা করেন। চেম্বার গ্রুপ থেকে 3 জন সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে 3 জন সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। শেষ হলো 3 দিনব্যাপী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্টস ফার্স্ট IAIT ন্যাশনাল আইটি ফেস্টিভ্যাল 2019। বিকেলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল প্রাঙ্গণে গত 27 এপ্রিল শুরু হওয়া এই ফেস্টিভ্যালের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। 150-টিরও বেশি স্কুল কলেজের শিক্ষার্থীরা এই আকর্ষণীয় আইটি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোর্শেদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক খায়ের ও মাসিক বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। 3 দিনব্যাপী এই ফেস্টিভ্যালে রোবট প্রদর্শনী ও ড্রোন প্রদর্শনীর মতো আকর্ষণীয় বিষয়ের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শন করেছেন। এবার জানাবো সংস্কৃতির খবর। জঙ্গি সন্ত্রাসবাদ রুখতে শিল্পের মাধ্যম হিসেবে সন্তানদের নৃত্যের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন নৃত্যশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে ছিল বিভিন্ন পরিবেশনা। আমার নুপুরের ধ্বনি ছড়াক মানবতার বাণী। প্রতি বছরই বিভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে থাকে নৃত্যশিল্পী সংস্থা। এবারের প্রতিপাদ্য ধরা হয়েছে নুপুরের ধ্বনিতে মানবতার বাণী।
তবে এবারের নৃত্যছন্দ যেন প্রতিবাদের ভাষা। নৃত্যের তালে তুলে ধরা হয়েছে সমসাময়িক সহিংসতার চিত্র। তবে মানবিক বোধে সবাইকে উদ্বুদ্ধ করতে শিল্পের যে কোনো মাধ্যমের সাথে সন্তানদের পরিচয় করানোর আহ্বান জানান আলোচকরা। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান শুরু হয় গত 23 এপ্রিল। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হলেও আলাদাভাবে না ভেবে নিজেদের সেরাটা দিয়ে দলগত পারফরমেন্স করতে চান টাইগার ক্যাপ্টেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ভালো খেলার উপর গুরুত্ব দিচ্ছেন মাশরাফি। দলনেতার বিশ্বাস, বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে বাংলাদেশের। আমি সবসময় লাকে বিশ্বাসী যে আমার লাকে যেটা আছে, পুরো টিমের লাকে যেটা আছে সেটা হবে, বাট মেহনত করতে হবে। আমাদের উপরে এরকম কোনো প্রেশার নাই যে আমাদের ওয়ার্ল্ড কাপ জিতে আসতে হবে এবং বা আমাদের সেমিফাইনালে উঠতে হবে। এটা করার জন্য আমরা মুখিয়ে আছি। আশা করব যে এবার সিমিলারিটি থাকবে উইকেটের, কারণ আমরা তো প্রস্তুতি হিসাবে আয়ারল্যান্ডকে নিয়েছি। সো প্রস্তুতিটার জন্য আমাদের আয়ারল্যান্ডের উইকেটটা খুব ইম্পর্টেন্ট। সেমিফাইনালে যদি যেতে পারি সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, কারণ এবারের ফরম্যাটটা সেই 92-র মতো আবার চলে এসেছে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের সব থেকে উইকেস্ট যে পয়েন্টটা আছে যে আফটার 43 বা 40-র পরে বোলিং এবং ব্যাটিং দুইটাই। সো মিডিল পার্টে আমার কাছে মনে হয় আমরা অলমোস্ট ঠিক যাচ্ছি। সো এই দুইটা জায়গা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমার কাছে বিশ্বাস যে আমরা অনেকগুলো ম্যাচ জিততে পারবো এবং আমরা নকআউট স্টেজে যাইতে পারবো। এটা ফর শিওর যে লাস্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু আপনাদের এখানে শেষ কিনা সেটা বলতে পারছি না, এটা উপর আল্লাহ জানে। স্ট্রাইকার পেয়ের হ্যাট্রিক সহ 4 গোলে কিরগিজস্তানকে 7-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে লাওস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের 9 ও 21 মিনিটে পেয়ের জোড়া গোলে পিছিয়ে পড়ে কিরগিজস্তান। 43 মিনিটে আসকো রোভার গোলে ব্যবধান কমায় কিরগিজরা। এরপর 57 মিনিটে লাওসের এনথাইয়ার গোলে ব্যবধান দাঁড়ায় 3-1-এ। 74 মিনিটে কিরগিজদের জালে আরও 1 গোল করেন সিসাকেত। এরপর 86 ও 89 মিনিটে আরও 2টি গোল করেন পে। আর অতিরিক্ত সময়ে লাওসের হয়ে 7 নম্বর গোলটি করেন লানয়। বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন AKM মমিনুল হক সাঈদ। তিনি 47-36 ভোটে হারিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাদেককে। একই প্যানেলের রশিদ সিকদার নির্বাচিত হয়েছেন 1 নম্বর সহসভাপতি। তিনি পেয়েছেন 58 ভোট। 5 জনের বাকি 4 সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাজেদ সাদেক প্যানেল থেকে। তারা হলেন সাজেদ এ আদেল, ডক্টর মাহফুজুর রহমান, জাকি আহমেদ ও মোহাম্মদ ইউসুফ আলী। যুগ্ম সম্পাদক পদে জিতেছেন রশিদ সাঈদ পরিষদের কামরুল ইসলাম কিসমত এবং সাজেদ সাদেক পরিষদের মোহাম্মদ ইউসুফ। কোষাধ্যক্ষ পদে রশিদ সাঈদ পরিষদের হাজী মোহাম্মদ হুমায়ুন 44-40 ভোটে হারিয়েছেন সাজেদ সাদেক পরিষদের কাজী মইনুজ্জামান পিলাকে। এছাড়া সদস্য 19 পদের মধ্যে সাজেদ সাদেক পরিষদ থেকে জিতেছেন 12 জন আর রশিদ সাঈদ পরিষদ থেকে জয় পেয়েছেন 7 জন। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন রাজকাহন। ডিবিসি সঙ্গেই থাকুন 24 ঘন্টা।